Sonnet 18, Shall I Compare Thee to a Summer's Day by William Shakespeare. Before going into the details of the poem, let us know a bit about the poet. William Shakespeare, 1564 to 1616, remains one of the greatest writers in the English language. Known as the Bard of Avon, Shakespeare is the poet-playwright whose work has been translated into every living language. He wrote through the reigns of Queen Elizabeth I and King James VI and witnessed the entry of technology into theatre. Shakespeare recreated stories from history and mythology for his contemporaries and articulated the lyricism of the age in his sonnets. Elizabethans lived their dreams, hopes, desires, anguish, anxieties, their joys and celebrations, terror and pain and cruelty, their love for the land and their sovereign in Shakespeare's writing. Today, we celebrate his plots, his heroes and heroines, his blank verse, his soliloquies, his asides, his chorus, his islands, his forests, and the sheer brilliance of his poetry and his imagination as among the best in world literature. So this is a bit about the poet William Shakespeare. Now coming to the poem that we have at hand, Shall I Compare Thee to a Summer's Day? This is sonnet number 18 in Shakespeare's sequence of 154 sonnets. তো শেক্সপিয়ারের লেখা 154টা সনেটের মধ্যে এটা 18 নম্বর সনেট। আর এই যে সনেটটা আছে, এটা যেহেতু সনেট, এটা 14 লাইনের কবিতা, তো বুঝতেই পারছো, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দিস সনেট অ্যান্ড দ্য ইটালিয়ান সনেট অর পেট্রার্কান সনেট। পেট্রার্কান বা ইটালিয়ান যে সনেটটা আছে, সেই সনেটের ডিভিশনটা কিরকম, অক্টেভ আর সেস্টেট, মানে 8 লাইন অক্টেভ, ফার্স্ট 8 লাইন সেটাকে অক্টেভ বলা হয়, আর লাস্ট 6 লাইন সেটাকে সেস্টেট বলা হয়। তো এই যে কবিতাটা এখানে রয়েছে, এই কবিতাটাও 14 লাইনের কবিতা, কিন্তু এটা ডিভিশনটা হলো 3টে কোয়াট্রেন, মানে 3টে স্ট্যান্জা অফ 4 লাইনস ইচ, যেটাকে একটা 4 লাইনের স্ট্যান্জাকে কোয়াট্রেন বলা হয়। তো 3টে এরকম স্ট্যান্জা আছে 4 লাইনের, আর লাস্টে যে 2 লাইন আছে, এই 2 লাইনকে বলা হয় কাপলেট। ঠিক আছে, তো 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট। আর এর রাইম স্কিমটা কিরকম, এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। তো এই যে রাইম স্কিম আর এই যে 3টে কোয়াট্রেন আর একটা কাপলেটওয়ালা যে ডিভিশনটা অফ আ সনেট, এই টাইপ অফ সনেটকে শেক্সপিয়ারের নামেই নামকরণ করা হয়েছে, এটাকে শেক্সপিরিয়ান সনেট বলা হয়। ঠিক আছে, তো এই শেক্সপিরিয়ান সনেটই আমরা আজকে একটা পড়বো। এই সনেট নাম্বার 18টা যেহেতু শেক্সপিয়ার লিখেছেন, আর এই ডিভিশনটাও এরকমই, 3টে কোয়াট্রেন আর একটা কাপলেটের, আর রাইম স্কিমটাও এরকমই, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ আর জি জি। তো এটা একটা শেক্সপিরিয়ান সনেট, আর এটাকে আমরা আজকে পড়বো। তো কিছু থিমস আছে যেগুলো শেক্সপিয়ারের এই সনেটগুলোর মধ্যে বারবার ফিরে ফিরে এসছে, যেরকম র্যাভেজ অফ টাইম। র্যাভেজ অফ টাইম মানে কি, মানে সময় যে এফেক্ট করে আমাদের জীবনকে, সময় যে প্রত্যেকটা জিনিসের উপর নিজের প্রভাব বিস্তার করে, সেটাকেই বলা হয়েছে র্যাভেজ অফ টাইম। এছাড়া ব্রেভিটি অফ লাইফ। ব্রেভিটি অফ লাইফ মানে লাইফ যে কতটা শর্ট, এই ব্যাপারটা, লাইফের শর্ট হওয়াটা, লাইফের মানে লাইফটা যে কতটা ছোট, জীবনটা যে কতটা সংক্ষিপ্ত, এই ব্যাপারটা কিন্তু বারবার শেক্সপিয়ারের সনেটে ফিরে ফিরে এসছে। এছাড়া বিউটি, বিউটির যে ট্রানজিয়েন্স অফ বিউটি, মানে বিউটি কতটা শর্ট লিভড, আর এই সেই বিউটিটাকে কিভাবে একজন কবি ইটার্নাল করতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু ফিরে ফিরে এসছে শেক্সপিয়ারের কবিতায়। এছাড়া এই যেটা বললাম, টাইমলেসনেস অফ পোয়েট্রি, এটার মানেই তাই যে কি করে কবিতা একটা চিরন্তন রূপ ধারণ করে, কবিতা কখনো মরে না। কবিতা যেহেতু মরে না, কবিতার মধ্যে পোর্ট্রে করা যে বিউটি, কবিতার মধ্যে যা যা পোর্ট্রে করা হয়, সেগুলোও কিন্তু টাইমলেস হয়ে যায়, কারণ যতদিন মানুষ কবিতা পড়ে ততদিন কিন্তু এইগুলো তাদের কাছে গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় হয়ে থাকে। সো পোয়েট্রি ইজ টাইমলেস, এই ব্যাপারটাও কিন্তু তার কবিতার মধ্যে বারবার ফিরে ফিরে এসছে। এবার এই যে সনেট নাম্বার 18টা আছে, যেটা আমরা আজকে পড়বো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা অ্যাকচুয়ালি কিন্তু শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডেটা হলো ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। তো এটার নামই কবিতাটার নামকরণ করা হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। অ্যাকচুয়ালি এটা সনেট নাম্বার 18 অফ দ্য 154 সনেটস দ্যাট শেক্সপিয়ার রোট। তো এই কবিতাটার মধ্যে কিন্তু একজন ইয়াং ম্যান, একজন যুবকের বিউটিকে এখানে যুবকের বিউটিকে এখানে পোর্ট্রে করা হয়েছে, এবং যুবকের বিউটিটাকে কবি তার কবিতার মধ্যে দিয়ে ইমর্টালাইজ করে দিয়েছেন। তো এটাই এখানে মূল বক্তব্য কবির,
কিভাবে এই বিউটিটাকে ইমর্টালাইজ করা হয়েছে, বিউটিটাকে সামারের যে সামারের যে রূপ তার সাথে কম্পেয়ার করা হয়েছে, কিভাবে এই বিউটিটা সুপিরিয়র সামারের বিউটির থেকে সেটার সাথে সেটা এখানে একটা তুলে ধরা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা আজকে কিন্তু পড়বো। লেট আস স্টার্ট। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। প্রথম লাইনেই কবি বলছেন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। দি মানে ইউ। তাহলে উনি ওনার ফ্রেন্ড বা ইয়াং ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন যে শ্যাল আই কম্পেয়ার দিস টু আ সামার্স ডে, তোমাকে কি তোমার বিউটিটা কি একটা সামার্স ডে বিউটির সাথে কম্পেয়ার করা সঠিক হবে? ঠিক আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। সামার্স ডে মানে আ ব্রাইট সানি ডে অফ সামার, গ্রীষ্মের একটা উজ্জ্বল দিন, সেটাই হলো সামার্স ডে। তাহলে এই সামার্স ডে এর বিউটির সাথে তোমার বিউটিটা কি কম্পেয়ার করা ঠিক হবে? ঠিক আছে, দাউ আর্ট মোর লাভলি। দাউ মানে ইউ, ইউ আর্ট, আর্ট আর্ট মানে আর, ইউ আর মোর লাভলি, তুমি আরো বেশি সুন্দর। একটা সামার্স ডে এর যে বিউটি তার থেকে তুমি আরো বেশি সুন্দর। অ্যান্ড ইউ আর মোর টেম্পারেট। ঠিক আছে, তোমার বিউটিটা অনেক বেশি ব্যালেন্সড, তার মানে তুমি অনেক বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইউর বিউটি ইজ মোর ব্যালেন্সড কম্পেয়ার টু দ্যাট অফ আ সামার্স ডে। ঠিক আছে, তোমার বিউটিটা অনেক বেশি মডারেট, অনেক বেশি টেম্পারেট দ্যান দ্য সামার which can be extreme, very rough and very hot. সামারটা অকেশনালি ভেরি রাফ অ্যান্ড ভেরি হট হতেই পারে, কিন্তু তোমার বিউটিটা কিন্তু অনেক বেশি মডারেট, তোমার বিউটিটা অনেক বেশি ব্যালেন্স, তুমি অনেক বেশি টেম্পারেট, অনেক বেশি লাভলি অ্যান্ড অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু দ্য হট অ্যান্ড রাফ সামার্স ডে। এই জিনিসটা কিন্তু উনি কিন্তু বলেছেন। সেই জন্য তোমাকে সামার্স ডে বিউটির সাথে কম্পেয়ার করা কি সঠিক হবে? কারণ ইউ আর you overcome, you seem to surpass the beauty of a summer's day. Summer's day যেটা কিনা রাফ এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস প্রেজেন্ট করতে পারে, তার থেকে তোমার বিউটিটা অনেক বেশি টেম্পারেট, অনেক বেশি মডারেট, অনেক বেশি ব্যালেন্সড। তো সেই কারণে হয়তো সঠিক হবে কিনা এটা জানতে চেয়েছেন কবি, যে তোমার বিউটিটা কি সামার্স ডের সাথে কম্পেয়ার করা সঠিক হবে। ঠিক আছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। বলছে এই যে সামারের সময় অনেক সময় রাফ উইন্ডস ব্লো করে। রাফ উইন্ডস বলতে এখানে উগ্র বাতাস বা দমকা বাতাস, সাডেন উইন্ড, যে উইন্ড গুলো দে শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডস অফ মে বলতে এখানে কি বলছে? ডার্লিং বার্ডস অফ মে মানে এখানে রোজ, গোলাপ ফুলকে বলা হয়েছে। ঠিক আছে, অনেক সময় রোজকে কিন্তু আরেকটা ফ্রেজ আছে যেটা দিয়ে কিন্তু মানে ডিনোট করা হয়, সেটা হলো মিড মেজ এল্ডেস্ট চাইল্ড, কিন্তু এখানে সেটা ইউজ করা হয়নি। এখানে বলা হয়েছে ডার্লিং বার্ডস অফ মে, মানে রেফার করছে রোজকে। তো বলছে এই বিউটিফুল রোজটাকে অনেক সময় উগ্র দমকা বাতাসটা এসে কিন্তু নাড়িয়ে দিয়ে যায়, শেক করে দিয়ে যায়, ডিসওরিয়েন্ট করে দেওয়ার চেষ্টা করে, যে রাফ উইন্ডস গুলো ব্লো করে ডিউরিং দ্য সামার। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্টার ডেট। বলছে সামারের যে স্টেটা বা এই মানে সামারের যে ডিউরেশনটা রাফলি 2 মাস মতো, নিয়ার অ্যাবাউট 2 মান্থস। তো এই যে সামারের যে লিজটা বা গ্রীষ্মের যে সময়, সামার্স লিজ হ্যাথ অল টু শর্টার ডেট, বলছে এটা খুব লিমিটেড টাইম অবধি এক্সিস্ট করে, এই খুব লিমিটেড একটা স্টে সামারের। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে ফার্স্ট অ্যান্সারে লিজ কথাটা ব্যবহার করেছে, লিজ কিন্তু একটা লিগাল মেটাফর। ঠিক আছে, এটা আইন সংক্রান্ত একটা মেটাফর যেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেরকম একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার দোকান বা তার ব্যবসাটা লিজ দিয়ে দিচ্ছে 10 বছরের জন্য। ঠিক আছে, এই যে লিজ কথাটা যে আমরা জানি একটা লিগাল মেটাফর, একটা লিগাল টার্ম, সেই কথাটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। বলছে সামার্স লিজ। ঠিক আছে, তার মানে এখানে অ্যাজ ইফ এখানে বলতে চাইছে যে সামারকে যেন পার্সনিফাই করে দেওয়া হয়েছে। সামার একটি ব্যক্তি, অ্যান্ড সামার হ্যাজ টেকেন আ টেম্পোরারি লিজ অফ নেচার। সামার যেন প্রকৃতিকে লিজ নিয়ে নিয়েছে একটা শর্ট ডিউরেশনের জন্য, অ্যান্ড ইজ স্টেইং দেয়ার টিল দ্য লিজ পিরিয়ড ইজ ওভার। যতদিন না এই লিজ পিরিয়ডটা ওভার হবে, মানে যতদিন না সামারের ডিউরেশনটা ওভার হচ্ছে, ততদিন কিন্তু যেন সামার একজন ব্যক্তি, সামারকে যেন পার্সনিফাই করা হয়েছে, এবং সামার এই নেচারটাকে লিজ নিয়ে এই নেচারে ততদিন বিচরণ করবে বা ততদিন থাকবে যতদিন না লিজ পিরিয়ডটা ওভার হয়ে যাচ্ছে। কিন্তু এই লিজ পিরিয়ডটা কিন্তু দ্যাট অল টু শর্ট আ ডেট, মানে খুবই শর্ট একটা স্টে সামারের। কিন্তু যেটাই হোক না কেন, সামার এই পিরিয়ডটা যতদিন না লিজ পিরিয়ডটা ওভার হচ্ছে বা যতদিন না সামারের ডিউরেশনটা ওভার হচ্ছে, ততদিন সামার এই নেচারটাকে লিজ নিয়ে এখানে কিন্তু স্টে করছে। তো এটাই এখানে ফার্স্ট 4টে লাইনে বক্তব্য। এবার বলছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস। বলছে যেটা বললাম যে সামারে যেহেতু ওয়ার্ম হট এক্সট্রিম কন্ডিশনস মাঝে মাঝে থাকে, সেই কারণে এখানে এই যে আই অফ হেভেন বলতে এখানে সানকে বলা হয়েছে। বলছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস, মানে সানটা মাঝে মাঝে খুবই তাপপ্রবাহ
মানে দেয় আর কি, ঠিক আছে। সানটা মাঝে মাঝে শাইনস টু ব্রাইটলি বা ইট সেন্ডস ডাউন হট রেজ বা ওয়ার্ম রেজ ডাউন টু দ্য আর্থ। তো বলছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবে যে অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, তার মানে এই যে ফেয়ার কমপ্লেকশন বা গোল্ড কালার্ড ফেস এটা মাঝে মাঝে ডিম হয়ে যায় বলছে। তার মানে এখানে একটা হিন্ট এটাও হতে পারে, এখানে যেটা হিন্ট করা হয়েছে মোস্ট প্রবাবলি, যে এই যে এক্সট্রিম বা রাফ ওয়েদার কন্ডিশন রয়েছে, এই রাফ ওয়েদার কন্ডিশনে কিন্তু এই যে পোয়েটের যে ফ্রেন্ড বা ইয়াং ফ্রেন্ডস বিউটি, তার যে মানে তার যে ফেসিয়াল বিউটিটা বা তার যে ফিজিক্যাল বিউটিটা, এই সানের যে ব্রাইট হট রেজ এর ফলে কিন্তু সেটা কিছুটা ডিক্রিজ করে যায়, ঠিক আছে। দ্য গোল্ড কমপ্লেকশন বা দ্য ফেয়ার কমপ্লেকশন, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ডিম হয়ে যায়, ঠিক আছে, বা এই জিনিস এই বিউটিটা কিছুটা রিডিউস হয়ে যায় ডিউ টু দ্য ওয়ার্ম হট রাফ ওয়েদার কন্ডিশনস দ্যাট প্রিভেল ইন সামার। সামারে ওয়েদার কন্ডিশনটা যেহেতু মাঝে মাঝে এক্সট্রিম বা রাফ হয়, আর এই সানটা যেহেতু খুব ওয়ার্ম রেজ পৃথিবীতে পাঠায় বা ওয়ার্ম হট এক্সট্রিম রেজ অফ দ্য সান কাম টু দ্য আর্থ, এর ফলে কিন্তু ফেয়ার কমপ্লেকশন অফ দ্য ফ্রেন্ড বা ফ্রেন্ডের যে ফিজিক্যাল বিউটিটা সেটা অনেকাংশে কিন্তু হ্যাম্পার্ড হয়, অনেকাংশে ডিক্রিজ হয়। তারপরেই আবার বলেছেন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। এই কথাটার মানে কি? দা মানে এখানে যেটা বলতে চাই যে সেটা হলো যে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, যেটা নেচারে রয়েছে তার বিউটি কিন্তু কোনো না কোনো সময় ডিক্রিজ করবে, মানে সব সুন্দর জিনিস তার সৌন্দর্যকে হারাবে কোনো না সময়। ডিক্লাইন্স মানে ডিক্রিজেস, আর এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স মানে এভরি ফেয়ার মানে সব সুন্দর জিনিস ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স মানে নিজের সৌন্দর্য হারাবে বা ডিক্রিজ করবে। যেরকম সামার্স বিউটি, সামারের লিজ পিরিয়ডটা যখন ওভার হয় তখন সামার্স বিউটিটা যেরকম ডিক্রিজ করে যায়, ঠিক আছে, সেটা মানে কি কারণে হতে পারে? বাই চান্স, হঠাৎ হতে পারে, ঠিক আছে, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড বা প্রকৃতির নিয়মে হতে পারে, that it is deprived of all the ornaments and gloss. Untrimmed মানে being deprived of all the ornaments and gloss, ঠিক আছে। তার মানে এখানে যেটা মিন করা হয়েছে যে সামারের বিউটি যেরকম ডিক্রিজ করে যায়, ঠিক আছে, এবার এটা 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 প্রকৃতির নিয়মে হয়, ঠিক আছে। আর এরকম অনেক জিনিস আছে যাদের বিউটি মানে বিউটি সেটা কিন্তু প্রকৃতির নিয়মেই ডিক্রিজ করে যায়, যেরকম ফিজিক্যাল বিউটি অফ দ্য ফ্রেন্ড। এখানে কিন্তু এই রেফারেন্সটাও আনা হয়েছে যে এই যে বিউটিটা, ফিজিক্যাল বিউটি অফ দ্য ফ্রেন্ড যার কথা এখানে কিন্তু বলা হয়েছে, তার বিউটিটাও কিন্তু সামার্স বিউটি যেরকম সামার্স লিজ পিরিয়ড ওভার হয়ে গেলে সামারের বিউটি যেটা আছে সেটা যেরকম ফেড অ্যাওয়ে করে যাবে, সেরকম কিন্তু এই ফ্রেন্ডের বিউটিটাও কিন্তু একদিন ফেড অ্যাওয়ে করে যাবে। কারণ প্রত্যেকটি সুন্দর জিনিস তার বিউটি কিন্তু সে হারায় প্রকৃতির নিয়মে বা কোনো হঠাৎ কোনো কারণে, ঠিক আছে। আর আনট্রিমড মানে বিং ডিপ্রাইভড অফ অল দ্য অর্নামেন্টস এন্ড গ্লস, তার মানে বিউটিটা আস্তে আস্তে তার কাছ থেকে হাতছাড়া হতে থাকে, আস্তে আস্তে তার বিউটিটা ফেড হতে থাকে, এবং এই বিউটিটা আস্তে আস্তে প্রকৃতির নিয়মেই হোক বা হঠাৎ করে কোনো সাডেন রিজনের ফলেই হোক সে কিন্তু তার বিউটিটা হারিয়ে ফেলে। কিন্তু হারিয়ে ফেললেও এর পরে কোয়ার্ট্রেনটা যখন শুরু হচ্ছে তখন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দাই মানে ইয়োর, বাট ইয়োর ইটার্নাল সামার শ্যাল নট ফেড। তোমার ইটার্নাল সামার মানে তোমার যে বিউটিটা সেটা কখনো ফেড করবে না, কখনো সেই বিউটিটা বিলুপ্ত হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, নর লুজ পজেশন মানে ইউ শ্যাল নেভার লুজ পজেশন, ঠিক আছে, অফ দ্য ফেয়ার দাও ওয়েস্ট। তোমার তোমার যে বিউটিটা এই বিউটিটা তোমার কাছ থেকে কখনো হাতছাড়া হবে না। ইউ উইল নেভার লুজ পজেশন অফ দিস বিউটি, মানে ফিজিক্যালি নয়, ঠিক আছে। ফিজিক্যাল বিউটি তো অবভিয়াসলি প্রকৃতির নিয়মে উইদার করে যাবেই, কিন্তু তোমার যে বিউটিটা আছে সেই বিউটিটা কিন্তু প্রকৃতির নিয়মে উইদার করে গেলেও অন্যভাবে মানুষের মনে বেঁচে থাকবে। নট শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, নট শ্যাল ডেথ ব্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। তার মানে বলছে যে ইউ উইল রিটেন ইউর ইটার্নাল সামার থ্রু দ্য ইটার্নাল লাইন্স অফ পোয়েট্রি। আমার যে এই যে লাইন্স অফ পোয়েট্রি যেটার মধ্যে আমি তোমার বিউটিটাকে
এনক্যাপসুলেট করলাম, যে বিউটিটাকে এই কবিতার লাইনের মধ্যে ধরে রাখলাম, ঠিক আছে, উইথ টাইম ইউর বিউটি উইল অনলি গ্রো থ্রু পোয়েট্রি। যতদিন তোমার এই 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 কবিতাটা যত বয়স বাড়বে, কবিতাটা যত পুরনো হবে, ততই কিন্তু তোমার বিউটির চার্মটা আরো বাড়বে, তত তোমার বিউটিটা কিন্তু মানুষের মনে আরো গ্রহণযোগ্যতা লাভ করবে। যতদিন মানুষ এই কবিতাটাকে পড়বে ততদিন তোমার বিউটিটা কিন্তু আরো গ্রো করবে, বিউটিটা ফেড করবে না, ঠিক আছে। ইট উইল নট ভ্যানিশ ইন দ্য শ্যাডো অফ ডেথ। বলছে যে এখানে যে বলছিল নট শ্যাল ডেথ ব্রেক দাও ওয়ান্ডারস্ট ইন হিজ শেড, মানে ডেথ কিন্তু সব বিউটিকে শেষ করে দেয়। ডেথ খুব দাম্ভিক, এই যে বলছে ডেথ ব্র্যাগ, মানে ডেথ দম্ভ প্রকাশ করে এটা বলে যে সে কিন্তু সব বিউটির হনন কর্তা, সে সব বিউটিকে শেষ করে দিতে পারে, সব বিউটিকে মার্ডার করে দিতে পারে, যে কোনো ভাবেই হোক না কেন। কিন্তু ডেথও কিন্তু তোমার কাছে পাত্তা পাবে না। কেন? কারণ তোমার যে বিউটিটা, সেই বিউটিটাকে আমি আমার কবিতার মধ্যে দিয়ে ইটারনালাইজ করে দেবো। এই বিউটিটা কিন্তু শ্যাডো অফ ডেথে ভ্যানিশ করবে না, এই বিউটিটা গ্রো করবে উইথ টাইম। যতদিন এই কবিতাটা বেঁচে থাকবে মানুষের মনে, ততদিন তোমার বিউটিটা কিন্তু এই কবিতার মাধ্যমে বেঁচে থাকবে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, মানে যতদিন মানুষ ব্রিথ করতে পারবে, মানুষের চোখ দেখতে পারবে, মানুষ পড়তে পারবে, মানে মানব সভ্যতা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, সো লং লিভস দিস, ততদিন কিন্তু এটা কিন্তু এই এই যে কবিতাটা, আমি যে কবিতাটা লিখলাম, এই কবিতাটাও মানুষের মধ্যে বেঁচে থাকবে। আর যদি এই কবিতাটা বেঁচে থাকে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই কবিতাটা কিন্তু তোমার বিউটিটাকেও বেঁচে থাকতে সাহায্য করবে। তার মানে দ্য পোয়েম উইল মেক দ্য ফ্রেন্ড অ্যান্ড হিজ বিউটি ইটার্নাল ইভেন দো হি মে ফিজিক্যালি ডাই। তার মানে কবি বন্ধু বা কবির যে ইয়াং ফ্রেন্ড, যার বিউটিটা এখানে পোর্ট্রে করা হয়েছে, সেই ইয়াং ফ্রেন্ডটা কিন্তু মারা যেতে পারে, কিন্তু ইয়াং ফ্রেন্ডের বিউটিটা কিন্তু কখনোই শ্যাডো অফ ডেথে ভ্যানিশ করবে না। ডেথ দম্ভ প্রকাশ করতে পারবে না এটা বলে যে আমি তোমার বিউটিটাকে শেষ করে দিয়েছি। সে হয়তো ফিজিক্যালি তার বিউটিটাকে হারাবে, কিন্তু এই কবিতার লাইনের মধ্যে দিয়ে যে বিউটিটা ধরা রইল, যতদিন কবিতাটা পড়া হবে, যতদিন কবিতাটা মানুষের মধ্যে বেঁচে থাকবে, ততদিন কিন্তু এই বিউটিটাও কিন্তু উইথ টাইম গ্রো করবে। দিস বিউটি উইল বিকাম টাইমলেস। এই যে বলা হয়েছে, এই প্রথমে যখন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম তখন বললাম যে টাইমলেসনেস অফ বিউটি, টাইমলেসনেস অফ পোয়েট্রি, এটা কিন্তু এখানে একটা থিম বারবার কবির সনেটগুলোর মধ্যে আসে। তো টাইমলেসনেস অফ পোয়েট্রি বলতে এখানেই ক্লিয়ার রিফ্লেকশনটা রয়েছে যে পোয়েট্রি যেরকম টাইমলেস, সেরকম পোয়েট্রির মধ্যে যে যে জিনিসগুলোকে পোর্ট্রে করা হয়, যে যে জিনিসগুলোকে ক্যাপচার করা হয়, সেই জিনিসগুলো কিন্তু টাইমলেস হয়ে যায়। তাহলে ইয়াং ফ্রেন্ডের যে বিউটিটা, সেই বিউটিটা কিন্তু এই কবিতার লাইনে যেহেতু ক্যাপচার করা আছে, তাহলে হি মে ফিজিক্যালি ফেস ডেথ, his physical beauty may wither away, but this beauty which has been captured in the lines of the poetry, they are never going to die, they are going to grow with time. ঠিক আছে? As long as this poem is read, the youth's beauty which is captured in the poem will remain for all time. It will grow through the years, through the ages, and it will never vanish in the shadow of death. ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আর এই কবিতাটা খুবই বিউটিফুল একটা কবিতা, beautiful sonnet that has been compared by that has been composed by William Shakespeare. আর এই কবিতাটা সত্যি একটা অনবদ্য ক্রিয়েশন, যেটা কিন্তু এত বছর পরেও আমরা আজ পড়ি, আর এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রিসিয়েটেড পোয়েমস অফ উইলিয়াম শেক্সপিয়ার। আর এর থিমটাও সত্যিই কিন্তু মানে অনবদ্য একটা থিম।